ঘিরে। বাবা অসুস্থ হয়ে যাওয়াতে নিদারুণ সংকটের মধ্য দিয়ে এখানকার সময়টা অতিবাহিত হচ্ছে। আমিও তেমন কিছু করতে পারছি না, মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে। তারপর চাকরির জন্য এদিক ওদিক ছোটাছুটি করছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও যেখানে হাজার হাজার তরুণ চাকরির জন্য শূন্য হয়ে ঘুরছে, পাচ্ছে না, সেখানে অনার্সে পড়া অবস্থায় আমার চাকরি পাওয়াটা অনেকটাই কঠিন ব্যাপার। তারপরও চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো মতে একটা চাকরি পেয়ে যায়। এদিকে ছোট বোন সেদিন দেখলাম আম্মুর সাথে কথা বলছে। কলেজে 3 মাসের বেতন বাকি পড়ে আছে, সামনে ওর পরীক্ষা। কলেজ থেকে নোটিশ দিয়েছে পরীক্ষার আগে দিতে হবে। আমার পকেটে তখন 2 টাকা ছিল। এসব শোনার পর বাসা থেকে বেরিয়ে যায়। বেরোতেই সামনে একটা 8-10 বছরের ছেলেকে দেখলাম। ছোট একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটা দিয়ে একটু কাছে গেলাম। ছেলেটা দেখলাম তখন কেঁদেই যাচ্ছে। বাসার সামনে এই রাস্তাটায় যে ছেলেটাকে আমি নতুন দেখেছি তা নয়, সেই ছোট্ট থেকে আমি এখানে দেখে আসছি। তবে তখন সাথে তার মা ছিল। আজ ছেলেটাকে আর তার কোলে ছোট্ট একটি বাচ্চা দেখছি। ছেলেটার নাম আমি কি জানি না, তবে তাকে আমি সংগ্রাম সাহেব বলেই ডাকি। এই নামে ডাকার পেছনেও একটা গল্প আছে, থাক সেটা অন্য কোনো একদিনই বলবো। কাছে গিয়ে সংগ্রামকে কাঁদার কারণ জিজ্ঞাসা করতে আমার নিজেরও কেঁদে ফেলা উপক্রম হলো। নিজেকে সামলে নিয়ে বললাম, চল সংগ্রাম, সামনের ওই দোকানটায় তোকে নিয়ে ভালো কিছু খাওয়া যাক। ছেলেটি 2 দিন না খেয়ে আছে। পানি ছাড়া তার নিজের পেটে তেমন কিছুই পড়েনি। বাসায় বাসায় গিয়ে অনুনয় বিনয় করে ছোট বোনের জন্য সামান্য কিছু খাবার পেয়েছে। সংগ্রামের কোলের মেয়েটা তার বোন, বয়স 1 বছরের চেয়েও একটু বেশি হবে। পকেটে 2 টাকা নিয়ে সাথে সংগ্রামকে ভালো রাখার খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে উন্নত মানের একটা রেস্টুরেন্টের ভেতরে যখনই চেয়ারে বসতে যাব, ঠিক তখনই পেছনে টেবিলটায় আমার চোখ পড়ল। দেখলাম মীরা বসে আছে। মীরার সাথে আমার পরিচয়টা অবশ্য দীর্ঘদিনের, অনেকদিন পর দেখা। স্বাভাবিকভাবে ওর সাথে একটু কথা বলতে মন চাচ্ছিল। মনের তীব্র ইচ্ছাটাকে বাদ দিয়ে সংগ্রামকে নিয়ে পাশের টেবিলটায় বসলাম। মীরা সম্ভবত আমাকে দেখতে পায়নি, দেখতে পেলে কথা বলার জন্য ছুটে আসত। দোকানের একজনকে ডাক দিয়ে বললাম, ভাই ভালো কিছু খাবার দিন। লোকটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে খাবার আনতে গেল। আমি বসে ভাবতে লাগলাম, পকেটে আছে মাত্র 2 টাকা। খাবার খাওয়ার পর বিল 100 টাকার নিচে আসবে বলে মনে হয় না। টাকা কোথা থেকে দিব ভাবছি, ঠিক তখনই মীরার সামনে দাঁড়ালো। এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। আমার পাশে এসে বসলো। আমি বাইরের দিকেই তাকিয়ে আছি। কেমন আছো মাসুদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। তা আজকাল কি করছো?
আছো? কোথায় আছো? সেদিন তোমার ম্যাচে গিয়েছিলাম, একজন বলল তুমি নাকি ম্যাচ ছেড়ে চলে গেছো। কি হয়েছে বলবে কি? চাকরির জন্য ঘুরছি। হ্যাঁ, আগের ম্যাচ ছেড়ে দিয়েছি, এখন এক আত্মীয়ের বাসায় আছি। কিছু হয়নি, বাবা মা বোন নিয়ে এই তো বেশ আছে। তুমি কি করছো? আমি লেখাপড়া ছাড়া আপাতত কিছুই করছি না। তোমার চেহারায় হতাশার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। কোনো সমস্যা? আমার কিছু টাকা লাগবে মীরা, দিতে পারবে? অবশ্যই। তুমি টাকা চেয়েছো, আমি দিব না সেটা ভাবলে কি করে? বলো কত টাকা দরকার? 200 টাকা দাও, পরে দিয়ে দিব। 200 টাকা কি করবে? তোমার পাশে বসে থাকা ছেলেটাকে কিছু খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি। আর তোমার পকেটে টাকা নেই, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ। টাকা নেই বললে ভুল হবে, 2 টাকা আছে। তুমি যা খাবার খাও, বিল যা আসে আমি দিব। টাকা নিয়ে তুমি চিন্তা করো না। 280 টাকার বিল দিয়ে বাইরে রাস্তার ধারে এসে দাঁড়ালাম। মেয়েরাও একটু পরে আমার পাশাপাশি এসে দাঁড়ালো। মীরা, আরেকটু উপকার করতে পারবে? বলো, এবার কার জন্য কি করতে হবে? নিজের জন্য তো তুমি আমার কাছে কখনো কোনো সাহায্য চাওনি, আজও যে চাইবে সেটাও বলছি না। একটা দুধের প্যাকেট দিয়ে দিতে পারবে? চলো ওই দোকানটায় যাই। 250 টাকা দিয়ে একটা দুধের প্যাকেট কিনে সংগ্রামে হাতে দিয়ে বললাম, যা বেটা, আর কাঁদবি না। এই প্যাকেট দিয়েই তোর বোনকে কয়েকদিন খাওয়াতে পারবি। সংগ্রাম চলে গেল। আমি মীরাকে উদ্দেশ্য করে যখনই কিছু বলতে যাব, আমাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে আমার হাতটা টান দিয়ে হাতের মুঠোয় কিছু টাকা ধরিয়ে দিল। মাসুদ, এখানে কিছু টাকা আছে, রেখে দাও, তোমার কাজে লাগবে। প্রতি উত্তরে আমি বললাম, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। মীরাও একটু খাবার দেখা খেয়ে গেছে মনে হচ্ছে। আমি যে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছি এটা সে বিশ্বাস করতে পারছে না। মীরাদের বাসার সামনে আসতেই মীরা থমকে দাঁড়ালো। এবার আমি ওর দিকে একটু তাকালাম। বহু পরিচিত মানুষটাকে বহুদিন পর এত কাছের থেকে দেখছি। বেশিক্ষণ তাকিয়ে থাকা ঠিক হবে না। আমি চোখ সরিয়ে নিলাম। কেন জানি মনে হচ্ছে মীরা কিছু বলতে চাচ্ছে। আমি সামনের দিকে পা বাড়াতে মীরা ডাক দিল। বহুদিন পর কারো মায়া মাখানো ডাক শুনতে পেলাম। মীরা কিছু বলবে? না, মানে তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে একটু? না, শুনতে ইচ্ছে করছে না। বাসায় যাও, আমিও গেলাম। আল্লাহ হাফেজ। মীরাকে আর কিছু কথা বলার সুযোগ না দিয়েই আমি সামনে পা বাড়ালাম। একটু এগিয়ে গিয়ে আবার একটু পেছনে তাকালাম। মীরা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এবার আর একটু দ্রুত গতিতে সামনে পা বাড়ালাম। ফোন বাজছে। আমি বিছানা ছেড়ে উঠলাম। টেবিলের উপর থেকে ফোনটা রিসিভ করতেই মীরার কণ্ঠ শুনতে পেলাম। হ্যালো মাসুদ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। কি করছো এখন? তেমন কিছু না, শুয়েছিলাম।
তুমি ফোন দেওয়াতে বিছানা থেকে উঠে ফোন রিসিভ করলাম। তোমার কি শরীর খারাপ? কথা কেমন যেন শোনা যাচ্ছে। না মীরা, শরীর ভালোই আছে। কি আগামীকাল ক্যাম্পাস গেটের বাইরে আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা, আমি 2টোর দিকেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি এখন, ভালো থেকো। মীরা ফোন রাখার আগে আমি রেখে দিলাম। স্কুল জীবনে মীরার সাথে পড়াকালীন সময় থেকে আমি ওকে পছন্দ করতাম। সে বিষয়টা সে প্রথমে জানতো না। আমি যাকে পছন্দ করতাম, ওকে দেখে যে জীবনের প্রথম প্রেমের অনুভূতি মনের মধ্যে অনুভূত হয়েছিল সেটা আর কেউ জানতো না। স্কুল জীবনে মীরা বাদে প্রায় সবার সাথে টুকটাক কথা হতো, বেশিরভাগই ছিল পড়ালেখার বিষয়। কিন্তু মীরার সাথে পড়ালেখা বিষয়ে কোনো কথাই পর্যন্ত বলতাম না। প্রচন্ড জড়িত থাকার কারণে ওর সাথে আমার কথা হতো না। অবশ্য জড়তাটা শুধু ওর ক্ষেত্রেই কাজ করতোই বেশি। জীবনের প্রথম প্রেমের অনুভূতি ছিল মীরা, সেজন্যই বলে তাকে দেখে স্বাভাবিকভাবে জড়তাটা অনেকটাই বেশি কাজ করত। তবে দূর থেকে বিভিন্নভাবে মীরাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করতাম। স্কুল শার্টের হাতা গুছিয়ে হোল্ড করে একটুখানি ভালোভাবে নিজেকে মীরার সামনে উপস্থাপনের চেষ্টা চালাতাম। জানি না সে তখন এসব খেয়াল করতো কিনা, তবে আমি দিনের পর দিন আরো অদ্ভুতভাবে ও নিজেকে দূর থেকেও ওর সামনে উপস্থাপন করতে চেষ্টা করতাম। স্কুল ছুটির পর ওকে একটু দেখার জন্য গেটের বাইরে দাঁড়িয়ে পায়চারি করা বিকেলগুলোতে মনে হতো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময়। পায়চারি করা বিকেলগুলোকে মনে হতো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময়। বহু অপেক্ষার পর যখন একদল ইউনিফর্ম পরা মেয়েকে আসতে দেখতাম, বাইরে থেকে দেয়ালের পাশে লুকিয়ে একই ইউনিফর্ম পরা একদল মেয়ের মাঝে মীরাকে খুঁজে বেড়াতাম। গেটের কাছে আসতে মীরা দেখে ফেলবে এই ভয়ে অনেকটা আড়ালে চলে যেতাম, প্রিয় মুখটা 2টা মিনিট দেখার জন্য। ক্লাস পিরিয়ড মিস দিয়ে ঘন্টার পর ঘন্টা গেটের বাইরে অপেক্ষা করার মুহূর্তগুলো আজ এত বছর পর আমার কাছে অমূল্য। কিন্তু সেই 3 সপ্তাহের কথাটি বলা হয়নি কখনো। স্কুল জীবনটা এভাবেই কেটে গেল। কলেজ লাইফটাতেও মীরাকে প্রায় সবসময় আড়াল থেকে এভাবে দেখে কাটিয়ে দিয়েছি, কিন্তু বলা হয়নি কোনো অনুভূতির কথা। মীরা এখনো এই ব্যাপারে কিছুই জানে না, আর যদি জেনেও থাকে সেটা কেউ বুঝতে দিচ্ছে না। এইসব ভাবতে ভাবতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। অনেকদিন স্বপ্ন দেখা হয় না। সকালে ঘুম ভাঙলে কারো কান্নার শব্দ শুনে আমি অনেকটা থমথ হয়ে বিছানা ছেড়ে উঠে মায়ের রুমে যেতেই দেখলাম এক জটলা মানুষ মায়ের বিছানার পাশে গোল হয়ে দাঁড়িয়ে। আমি একটু কাছে গেলাম, মায়ের নিথর নিস্তব্ধ দেহটার পাশে বসলাম। ছোট বোন কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হবার মতো অবস্থায়। আমি চোখ বুঝে মায়ের কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস দিয়ে সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। সবাই বেরিয়ে গেল। আজ এত বড় হয়ে যাওয়ার পরও যে মানুষটা রোজ আমাকে মুখে তুলে নিজ হাতে খাইয়ে দিত, সেই মানুষটা আর নেই। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, চোখে পানি আসে উপক্রম হলেও আসতে দিলাম না। মায়ের কোনো রাগ ছিল না, হয়তো এই পরিবার, বাবার অসুস্থতা, এসব চিন্তা করতে করতেই হয়। সবকিছু খুব দ্রুত হয়ে গেল। দুপুর 2টার মধ্যে জানাজা হয়ে গেল। কবরস্থানে মায়ের মৃতদেহ দাফন করে 3টের দিকে বাসায় ফিরলাম।
ছোট বোন আমার রুমে বসে কাঁদছে। আমিও ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ওকে কোনো প্রকার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আমি আবার বাসার বাইরে বেরিয়ে এলাম। বাসার বাইরে আজ সংগ্রামকে দেখতে পেলাম না। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। মীরাদের বাসার সামনে এসে কিছুটা সময়ের জন্য দাঁড়ালাম। ওকে একটু দেখতে ইচ্ছে করছিল। 4 মিনিট পর মীরা নিজে এসে বাসার গেটে খুলে আমার সামনে এসে দাঁড়ালো। তোমাকে এমন দেখাচ্ছে কেন মাসুম? কেন? একটু অন্ধকার তো, তাই তুমি ভুল দেখছো। এইটুকু বলে আমি চশমাটা একটু ঠিক করে নিলাম। আমার চশমা পরা শুরু সেই ক্লাস 9 থেকে। আচ্ছা চলো, আমার বাসা চলো। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর মীরায় আর একটু এগিয়ে এসে আমার হাতটা টান দিয়ে ধরে বাসায় নিয়ে সিঁড়ির সামনে এসে আমি হাতটা ছাড়িয়ে দিলাম। মীরা একবার পেছনে ফিরে বলল, এসো। আমি মীরার পেছনে পেছনে ওদের ড্রয়িং রুমে গিয়ে বসলাম। মীরা আমাকে বসিয়ে রেখে ওর রুমে গেল। কিছুক্ষণ পরে ওর বাবা মা এসে আমার সামনে বসলো। শার্টের হাতা ছেঁড়া, জুতাও জোড়াতালি দিয়ে রেখেছি। প্যান্টের অবস্থাটা অবশ্যই ভালো, মাত্র 1 বছর ধরে এটা পরছি। মীরার বাবা মার সামনে আসতেই আমি উঠে দাঁড়ালাম। দুজনেই আমার পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখলো। একটু বসলো, তারপর আবার চলে গেল। আমি বিষয়টা আজ করলাম। মীরাদের বাসা থেকে বেরিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। একটু পর উকি দিয়ে ভেতরে ডাকলাম, মীরা তাহলে এতক্ষণ সাজুগুজু করছিল। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। কয়েক সেকেন্ড আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। একটু পরে দেখলাম ও চোখের পানি মুছছে।